এখন আমরা কাজের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। ঠিক আছে, কাজের প্রকারভেদ নিয়ে আলোচনা করলে মোটামুটি একটু ক্লিয়ার কনসেপশন পাবো। আমরা যে মোটামুটি কাজ সম্পর্কে জানি, হ্যাঁ আমরা জানি যে কাজ দুই ধরনের। ঠিক আছে, একটা হচ্ছে ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ মূলত বলতে আমরা হচ্ছে বলের দিকে কাজ। একটা হচ্ছে ধনাত্মক কাজ, আর একটা হচ্ছে তোমার ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ হচ্ছে বলের দিকে কাজ। মানে আমি একটু সিম্পল যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে ধনাত্মক কাজ বলতে সাধারণত একটা বল, একটা ফুটবল আছে তোমার কাছে, একটা কাজ করলে একটা ফুটবলকে তুমি এই দিকে তুমি বল প্রয়োগ করলো এফ, এই দিকে তুমি লাথি মারো। হ্যাঁ, লাথি মারার পর ফুটবলটা ঠিক এই বরাবরই, সে মনে করো 10 মিটার, সে 10 মিটার তার সরণ। তাহলে বলো তুমি ফুটবলকে লাথি মারছো কিন্তু ডান দিকে, মনে করি এটা পশ্চিম, আমি মনে করি না এটা হচ্ছে পশ্চিম, আমরা ফুটবলকে পশ্চিম দিকে লাথি মেরেছি এবং ফুটবলটা পশ্চিম দিকেই গিয়েছে। তাহলে আমি যেদিকে লাথি মারছি, যেদিকে বল প্রয়োগ করেছি, ফুটবলটা সেই দিকে গিয়েছে। এই ধরনের কাজ হচ্ছে, আমি সেটাকে বলি বলের দিকে কাজ বা ধনাত্মক কাজ। আমি আরো ডিটেল এক্সপ্লেন করবো ইনশাল্লাহ, জাস্ট একটু কথা বলে নিই আপনার। ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ, যদি এমনটা হয় যে কোনো বস্তুকে আমি মানে একটা স্প্রিং এর কথা চিন্তা করো তুমি। একটা স্প্রিং কে তুমি যদি ডান দিকে টেনে বড় করে ফেলো, তুমি দেখবে যে স্প্রিংটা ডান দিকেই যে বড় হচ্ছে তা না, তুমি ছেড়ে দিলে সেটা বাম দিকে চলে যাচ্ছে। তুমি ডান দিকে টেনে তুমি তাকে প্রসারিত করেছো, কিন্তু বল প্রয়োগ করেছে ডান দিকে, কিন্তু এটাকে তুমি যখন ছেড়ে দিলে স্প্রিংটি বাম দিকে তার সরণ হলো। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় এই ধরনের কাজ হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, কারণ তুমি যেদিকে বল প্রয়োগ করছো বস্তু সরণটা ঠিক তার বিপরীত দিকে হচ্ছে। এই জন্য এই ধরনের কাজকে আমরা বলি বলের বিরুদ্ধে কাজ কিংবা ঋণাত্মক কাজ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এটাকে আরো ডিটেল ব্যাখ্যা করি। একটু দেখো তোমরা, ধনাত্মক কাজ, বল প্রয়োগে কোনো বস্তুর সরণ যদি প্রযুক্ত বলের দিকে হয়, মানে আমি বল প্রয়োগ করলাম, বস্তু যেই দিকে বল প্রয়োগ করছে বস্তু সেই দিকেই যাবে। যেমন আমি এই দেখো তো, এই বস্তুগুলোকে বল যেদিকে প্রয়োগ করছে সেদিকে যাচ্ছে না, যেদিকে ঠেলতেছে, যেই দিকে ঠেলতেছে ঠিক সেই দিকে যাচ্ছে। তাহলে এই ধরনের কাজকে হচ্ছে বলের দিকে কাজ। আবার এই যে এই জিনিসটা তুমি খেয়াল করো তো, এই যে তুমি টান দিছে, রশি দিয়ে টান দিছে, টানার ফলে হ্যাঁ সে দেখো বাম, ডান থেকে বামে যাচ্ছে। দেখো এই যে এইখানে ছিল বস্তুটা, এখান থেকে সে এইখানে চলে এসেছে। দেখছো, যেই দিকে টানছে সেই দিকে আসতেছে। এই যে এই ধরনের কাজগুলো যে আমরা বলছি, এই ধরনের কাজগুলোকে আমরা বলবো বলের দিকের কাজ কিংবা ধনাত্মক কাজ। আমরা কি ধনাত্মক কাজটা বুঝতে পারছি? জি জি স্যার। ওকে, আমরা তাহলে কিছু মানে একটু ম্যাথমেটিক্স এর মাধ্যমে বোঝার চেষ্টা করি, দেখি আমরা বলের দিকে কাজটা একটু ম্যাথের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখন আমাকে বলো, তোমরা আমাকে বলো, হ্যাঁ, যে ধরো যে এইখানে একটা বস্তু আছে, হ্যাঁ এই যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি এইদিকে বল প্রয়োগ করলাম 10 নিউটন বল, আমি 10 নিউটন বল এদিকে প্রয়োগ করেছি। বল প্রয়োগ করার পর বস্তুটা এই দিকে, ঠিক এই দিকে সরে আসলো মনে করো 20 মিটার। আমাকে বলো আমরা বল প্রয়োগ করেছি কতটুকু, 10 নিউটন, বস্তুটা সরে আসলো কত, 20 মিটার। তাহলে একটা কাজ কত হবে আমাকে বলো তো তোমরা, আমরা কাজের হিসাব কি জানি বলো তো? কাজ হচ্ছে বল ইন্টু সরণ না? তাহলে বল প্রয়োগ করেছি 10 আর বলের দিকে সরণ 20, তাইলে 10 ইন্টু আমরা বলতে পারি বলের দিকে সরণ হচ্ছে 20। হ্যাঁ, তাহলে কাজ কি পরিমাণ হচ্ছে, 200 জুল। আমি কি কথাটা বুঝে দিচ্ছি সবাইকে? জি স্যার। আচ্ছা, ফাইন। এখন আবার আরেকটা ক্ষেত্রে খেয়াল করে হ্যাঁ, দেখো, আরেকবার আরেকটা বুঝলাম। আরেকটা example। আচ্ছা, তুমি আমি ঠিক ডান দিকে, এটাকে আমরা পশ্চিম ধরে নিচ্ছি, হ্যাঁ পশ্চিম ধরে নিচ্ছি, আমরা পশ্চিম দিকে একটা বস্তুকে 10 নিউটন বল প্রয়োগ করছি, এবং 10 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটা পশ্চিম দিকেই 20 নিউটন গেল, 20 মিটার গেল। বল প্রয়োগ করেছি 10 নিউটন, বস্তু গিয়েছে 20 মিটার। তাহলে 10 নিউটন, 20 মিটার, এই যেই দিকে 10 নিউটন সেই দিকে 20 মিটার, এদেরকে গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে মূলত আমার কাজ। আবার খেয়াল করো তো, আমি একটা বস্তুকে আমি একটা পাহাড়ি রাস্তায়,
পাহাড়ি রাস্তায় একটা বস্তুকে মনে করো এই দিক ঠেলতেছি, আমি এই বরাবর আমি 10 নিউটন বল প্রয়োগ করতেছি। আমাকে বলো তো, আমরা যদি এই বস্তুটাকে এই দিকে ঠেলি, কারণ পাহাড়, সে তো আর পাহাড় ঠেলে ভিতরে চলে যেতে পারে, সে কি করবে জানো, সে হচ্ছে এই বরাবর সোজা এই পর্যন্ত চলে আসবে। তাকে আমি ঠেললাম সোজা, সে গেল বাঁকা। এখন আমরা ধরে নেই যে এটা মনে করো 30 মিটার, এটা ধরে নিই 30 মিটার এই রাস্তাটা, কিন্তু সে কোন দিকে কতটুকু গেল ওইটা কিন্তু আমার দেখার বিষয় না। আমি আবার বলতেছি, আমরা তাকে ঠেললাম, সে কোন দিকে কতটুকু গেল এটা আমার দেখার বিষয় নয়। আমি যে ডান দিকে তাকে বল প্রয়োগ করলাম, এই ডান দিকে এই বরাবর সে কতটুকু গেল ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট, তাই না? তাহলে আমি হিসাব করে দেখলাম সে এতটুকু তার 15 মিটার, এতটুকু তার 15 মিটার। আমি আবার বলতেছি যে আমরা একটা বস্তুকে এই যে বস্তুটা দেখতে পাচ্ছ, এই বস্তুটাকে আমরা ডান দিকে ঠেললাম, ডান দিকে একদম সোজা ডান দিকে ঠেললাম, কিন্তু সে বস্তুটা ডান দিকে যেতে পারলো না। কেন? কারণ পাহাড়ের যে রাস্তার ঢাল, সেই রাস্তার ঢালটাকে ভেদ করে সে তো সোজা চলে যেতে পারবে না। এই জন্য সে উপরের দিকে গেল। সে গেল কোন দিকে? উপরের দিকে চলে গেল। এখন ঘটনা হচ্ছে, সে গেল উপরের দিকে, ফাইন, কিন্তু আমার আসলে ওই সরণটাই দরকার যেটা বলের দিকে গেছে। অর্থাৎ আমি ডান দিকে বল প্রয়োগ করছি, আমি দেখো ডান দিকে সে কতটুকু গেছে, সে উপরে 30 মিটার গেছে, সে 3000 মিটার গেল, ওটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমি ডান দিকে বল প্রয়োগ করছি, ডান দিকে সে কতটুকু গেছে। সে উপরে অনেকটুকু গেছে, কিন্তু ডান দিক হিসাব করে দেখলাম যে সে 15 মিটার গেছে। আমি ধরে নিলাম, আমি কোনো হিসাব করে বলছি না। তাহলে 10 নিউটন বল যেদিকে প্রয়োগ করা হয়েছে সেই দিকে সে গেছে 15 মিটার। ঠিক আছে, অর্থাৎ হবে আমার 10 × 15। ঠিক আছে, 10 × 15 জুল, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে 150 জুল। আমি কি আমার কথাটা বোঝাতে পেরেছি সবাইকে? সবাই ক্লিয়ার জিনিসটা? जी सर। ওকে, ফাইন। এবার তোমরা আমাকে আরেকটা কথা বলো। একটা বস্তু আছে এখানে, দেখো এই দিকে আমি আবার 10 নিউটন বল দিলাম। হ্যাঁ, কোনো কারণে বস্তু উপরের দিকে গেল, উপরের দিকে মনে করো 300 মিটার গেল। আমি বললাম 300 মিটার গেছে, কিন্তু উপরে গেছে, কথার কথা। তাহলে বলো তো আমার বল যেদিকে প্রয়োগ করছি ওই দিক কতটুকু গেছে? বলো তো কে একজন। 150। আহ আন্দাজে বলতে কি হবে? তুমি দেখো, তুমি সোজা সে উপরে গেছে, সে কি ডান দিকে গেছে? এই যে সে কিন্তু সোজা উপরে গেছে, সে কি ডান দিকে গেছে? ना। আমাকে বলো, ডান দিকে তো যাই নাই, তাহলে তার ডান দিকে সরণ কত? 0 মিটার। ओ। আমি তো বুঝি নাই আমার কথা। কাজ জিরো হবে তবে। জিরো জিরো। হ্যাঁ, কারণ তো সে তো ডান দিকে যাই নাই। যেমন এই 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 দেখো আগের ক্ষেত্রে দেখো, সে ডান দিকে তো অল্প একটু গিয়েছে, তাই না? দেখো তুমি, সে সোজা, সে কিন্তু উপরে যায় না, সে কিন্তু ডান দিকে গেছে, তাই না? দেখো তুমি, সে ডান দিকে গেছে না? এদিকে কি মনে হচ্ছে, ডান দিকে সে গিয়েছে? না। বলো, এই যে সে কিন্তু ঢাল করে এই যে ডান দিকে গিয়েছে হালকা, এই একটু দেখো তুমি, ডান হালকা। দিকে সে গিয়েছে। হ্যাঁ, গিয়েছে তো, হ্যাঁ, তো এই জন্য তার কাজ পাইছি আমি, কিন্তু এ তো একদম ডান দিকে যায় না, সে সোজা উপরে চলে গেছে। তাহলে কি এর জন্য আমি কোনো কাজকে পাবো নাকি পাবো না? না। পাবো না। দেখি তো হবে আমরা না। তাহলে 10, হ্যাঁ, 10 নিউটন, 10 নিউটনের দিকে তার কোনো সরণই হয় নাই, তার সরণটা হচ্ছে 0। এই জন্য এখানে কোনো কাজ হবে না, এখানে কাজ হবে হচ্ছে 0 জুল। আমি কথা বোঝাতে পেরেছি সবাইকে? जी सर। जी सर। जी सर। এখন তাহলে কাজ কখন হয় নাই বলো তো? যখন এই কোণের মানটা, তোমরা কি সবাই বুঝতে পারতেছো? এই কোণের মানটা যে 90 ডিগ্রি, দেখে সবাই বুঝতে পারতেছো? जी सर। আচ্ছা, অর্থাৎ বল প্রয়োগের সাথে যখন 90 ডিগ্রি কোণে কোনো সরণ হয় তখন কোনো কাজ হয় না। কি বলেছি বলো তো? বল প্রয়োগের সাথে কত ডিগ্রি সরণ হলে কাজ হবে না? 90 डिग्री। 90 डिग्री।
কথাটা লিখে নাও, বল প্রয়োগের সাথে 90 ডিগ্রি কোণে সরণ করলে কাজ হবে, কথাটা লিখে নাও। Okay. এবার ঋণাত্মক কাজ। আচ্ছা বলতো, ঋণাত্মক কাজ কি? আমি যেদিকে বল প্রয়োগ করব তার বিপরীত দিকে যাবে নাকি আমরা বল যেদিকে প্রয়োগ করব তার বিপরীতে যায়, তখন সেটাকে আমরা বলবো ঋণাত্মক। মানে কি? আমি বলছি ডান, গেছে বাম। এই বলে চাপ দিয়েছি ডানে, সে গিয়েছে বাম, তাহলে উল্টা গেল না? এটাকে আমরা বলবো হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, ঋণাত্মক কাজ। স্প্রিং, বলতো এই স্প্রিং কে টানা হচ্ছে, কোন দিকে টানা হয়? একটা ভর যখন একটা স্প্রিং কে ঝুলানো হয়, দেখো তুমি এই স্প্রিং এর উপর এই যে একটা ভর, একটা ভারী একটা বস্তু ঝুলানো হয়েছে, স্প্রিং এর কি নিচে যাওয়ার কথা না বলো তো? স্প্রিং এর ভর ঝুলানোর কারণে স্প্রিং তো নিচে যাওয়ার কথা নাকি? जी सर। হ্যাঁ, কিন্তু সে কি নিচে যাওয়ার পরও সে আবার কোন দিকে যাচ্ছে? উপরে যাচ্ছে না? এই যে বিপরীত দিকে যাচ্ছে, তো বিপরীত দিকে যাচ্ছে, এই ধরনের কাজকে আমরা বলছি ঋণাত্মক কাজ। ঠিক আছে, তোমরা একটু সংখ্যাটা চাইলে লিখে নিতে পারো। আমি তাহলে একটু এটাকে একটা এক্সাম্পল দিয়ে দেখ, ঠিক আছে? আমরা ওই একটা ম্যাথের এক্সাম মতো এক্সাম্পল, ঠিক আছে? একটু বুঝো। যেমন ধরো একটা স্প্রিং তুমি এদিকে টেনেছো, মনে করো 20 নিউটন। স্প্রিং কোন দিকে গিয়েছে বলো তো আমাকে, ডানে না বামে? जाने। বামে গিয়েছে। বামে আমি মনে করি 5 মিটার গিয়েছে, আমি ধরে নিয়েছি। তাহলে বলো তো 5 মিটার কি প্লাস হবে না মাইনাস হবে? माइनस। মাইনাস। তাহলে এটা যদি প্লাস সাইড হয়, এটা মাইনাস হবে, উল্টা দিকে গিয়েছে। মাইনাস। তাহলে আমরা হ্যাঁ, ডাব্লিউ ইকুয়ালস টু আমার কি হচ্ছে 20 × -5, তাই না? তাহলে কত হচ্ছে? -100 জুল। তাহলে অর্থাৎ এটা বলের বিরুদ্ধে কাজ হয়েছে, বলের বিপরীত দিকে তার সরণ হয়েছে। ঠিক আছে, আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। जी सर। এবার আমরা টাইপ 1 এটা একটু লেখো, আমরা ম্যাথটা করে দিই, পরে তোমরা লিখো, তুলে নাও। ঠিক আছে, আগে বুঝে নাও। টাইপ 1 হচ্ছে সাধারণ বল দ্বারা তৈরি। ঠিক আছে, এটা একটু দেখো। কোন বস্তুর উপর প্রযুক্ত বল 10 নিউটন, তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল, তাহলে এফ দেওয়া আছে কত নিউটন বলো তো? 10 নিউটন নাকি? এফ এর মান দেওয়া আছে 10, প্রযুক্ত। বলের দিকে সরণ হয় 4 মিটার, তাহলে এস, বলের দিকে সরণ কত হচ্ছে 4 মিটার। আমাকে বলছি তো কাজ ডাব্লিউ ইকুয়ালস টু ওয়াট। আচ্ছা এখন তোমরা আমাকে বলো, আমরা কি জানি ডাব্লিউ কি জানি বলো তো? এফ এস না নাকি? এফ দ্যাটস এ ইজ হচ্ছে ইকুয়াল টু 10, এফ এস এস হচ্ছে 4, মাইনাস। তাহলে 40 জুল। ও বলের দিক। আমরা কি কনসেপ্ট বলের দিকে বলেছে, এই জন্য প্লাস। ঠিক আছে, এটা জি তাহলে স্যার। এখন তুলে নাও। স্যার। হ্যাঁ, ভালো হয়েছে। জি স্যার। जी सर। নেক্সট ম্যাথ তাহলে আমরা এখন দেখছি। Next math। এটা তুলে নাও তোমরা।
ওকে, এখন আমাকে বলো, একটি 5 কেজি ভরের বস্তুকে বলা হয়েছে যে ভূমি থেকে 30 মিটার উচ্চতায় উঠানো হলো, কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এখন বলো তো, একটা বস্তুকে আমি উপরে উঠাতে চাই, হ্যাঁ, তাহলে তোমাকে সহজ করে বলি, এই যে এই বস্তুটাকে যদি উপরে উঠাই, তার ওজন, ওজন মানে নিচের দিকে মনে করো তুমি 20 নিউটন বল কাজ করতেছে, তার ওজন মনে করি 20 নিউটন, কথা ধরে নিচ্ছি আমি। তাহলে 20 নিউটন যদি ওজন হয়, তাহলে উপরের দিকে কত বল প্রয়োগ করতে হবে অন্তত তাকে উপরে তোলার জন্য সমবেগে? অন্তত কত বল প্রয়োগ করতে হবে অন্তত তাকে যদি উপরে তুলতে চাই? 20-এর বেশি। অন্তত 20 নিউটন, নাকি যদি সমবেগে তুলতে চাই তাহলে তো 20 নিউটন, তার ওজনের সমপরিমাণ বল দিলেই তো সে সমবেগে উপরে তোলা সম্ভব থাকে, নাকি আমরা বুঝি না এই ব্যাপারটা? স্যার বুঝি নাই। স্যার বুঝি না। আচ্ছা, তুমি আমাকে বলো যে এইদিকে মনে করো 20 নিউটন বল প্রয়োগ করো, বাম পাশেও 20 নিউটন বল, তাহলে তার উপর ক্রিয়াশীল মোট বল কত? 0। 0 নিউটন, ভেরি গুড। এখন যখন 0 নিউটন, যখন কোনো বস্তুর উপর প্রযুক্ত মোট বল হয়, তখন বস্তুটা কি সমবেগে যায় না? বাহ্যিক বল শূন্য হলে একটা বস্তু সুষম দ্রুতিতে চলমান থাকে, নিউটন বলেছে, মনে আছে? হ্যাঁ, জি জি স্যার। স্যার। তাহলে তাহলে যে পরিমাণ তার ওজন, তাকে কি সেই পরিমাণ বলই প্রয়োগ করতে হবে, নাকি ভুলে বুঝতে পারিনি আমরা? জি স্যার বুঝছি। আচ্ছা, এম এম এর মান কত দেওয়া আছে? 5 কেজি। একটা সহজ বুদ্ধি কত, বক্সে পড়ন্ত বস্তু কিংবা বক্সে নিক্ষিপ্ত বস্তু, আমি আবার বলছি, বক্সে পড়ন্ত বস্তু, বক্সে নিক্ষিপ্ত বস্তু, এফ ইজ ইকুয়াল টু অলওয়েজ এম জি, মনে থাকবে। জি স্যার। স্যার আমরা তাকে নিচে নামাই বা উপরে উঠাই, আমি এফ ইজ ইকুয়াল টু কি বলবো? এম জি। ক্লিয়ার? তাহলে 5 × 9.8 কত হয়েছে? 49 আচ্ছা, তুমি কতটুকু উপরে উঠিয়েছো আমাকে বলো তো, প্রশ্নে কি বলেছে, কতটুকু উঠিয়েছো? 19 19 মিটার। মিটার। তাহলে এস সরণ কত? 19 মিটার না? আমাকে বলো তো সহজ ভাষায়, সরণ 19 মিটার। জি স্যার। তাহলে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারি? এফ ইন্টু এস। এফ হচ্ছে 49 আর এস হচ্ছে 19, কত হচ্ছে আমাকে calculate করতে হবে। 931। 31। 931। আচ্ছা, ঠিক আছে, আমি আবার বলছি, যখন কোনো বস্তুকে উপরে উঠাবা অবশ্যই তখন তার ওজনের সমপরিমাণ বল তাকে প্রয়োগ করতে হবে। যেহেতু আমরা ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করতে হবে, এই জন্য তাকে ওজনটা আগে আমরা বের করেছি। ওজন বের করার পরে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখেছি? এফ এস। কারণ কাজ মানে বল ইন্টু বলের দিকে সরণ, আমরা just ওই কাজটাই করেছি, আর কিছু না। তোলা হয়েছে সবার? জি স্যার। ফাইন, নেক্সট। স্যার তুলি নাই। তুলনা নাই, দাঁড়াও তো, ক্লিয়ার করে, আচ্ছা সমস্যা নাই, আমি আপলোড করলে ওখান থেকে তুমি, আমি এখনই আপলোড করে দিচ্ছি, ক্লাস শেষের সাথে সাথে আপলোড করে দিচ্ছি ইনশাল্লাহ। তো ওখান থেকে তুমি তুলে নিও একটু, ঠিক আছে? Okay. জি স্যার। এখন আচ্ছা, এইটা আপাতত প্রয়োজন নাই, এটা হচ্ছে অ্যাডভান্স, যদি পরে কখনো লাগে এটা করে দিই, সমস্যা না। শক্তি, শক্তি নিয়ে আমরা এখন কথা বলবো, ঠিক আছে? শক্তি, শক্তি হচ্ছে কাজ করার সর্বোচ্চ সামর্থ্য, আমি একটু খাঁটি বাংলা ভাষায় বুঝাই, খাঁটি বাংলা ভাষায় বুঝাই। আচ্ছা বলো, তোমার কাছে কোনো টাকাই নেই, তুমি একদম, তোমার কাছে খরচের জন্য কোনো টাকা নেই, আমি তোমাকে 1000 টাকা দিই, তুমি কয় টাকা খরচ করতে পারবে এখন? 1000। এক্সাক্ট। তাহলে তোমার মধ্যে, তোমার কাছে যখন কিছু থাকবে না, তখন তোমাকে আমি যা দিব ওটাই না তোমার কাছে জমা হবে। জি জি স্যার। স্যার। এক্সাক্ট, এটাকে তোমার বলা হয় শক্তি। আমি টাকা দিয়ে শক্তি বুঝাচ্ছি।
তোমার কাছে যখন কোনো কিছু থাকবে না তখন তোমাকে যা দেওয়া হবে তাই তোমার শক্তি। সিম্পল কথা, ক্লিয়ার? অর্থাৎ তোমার মধ্যে যখন কোনো শক্তি থাকবে না তখন তোমাকে যে শক্তি দেওয়া হবে, তোমার উপর যে কাজ করা হবে সেটাই তোমার শক্তি। তোমার উপরে যদি আমি কাজ করি তখন তোমার উপর, তোমার মধ্যে শক্তি জমা হবে। তোমাকে আমি একটা সিম্পল হিসাব, তোমাকে আমি যদি 2 তলায় তুলি তাহলে আমার কাজ বেশি হবে, তো তোমাকে 4 তলায় তুলতে কাজ বেশি হবে। 4 তলায়। চারতলা। 4 তলায় তুলতে কাজ বেশি হবে। এখন তুমি আমাকে বলো, 2 তলা থেকে তুমি লাফ দিলে তোমার ক্ষতি বেশি হবে না 4 তলা থেকে লাফ দিলে ক্ষতি বেশি হবে? 4 তলা থেকে চারতলা। নামতে। কোথায় উঠাইতে যেন আমার সব বেশি শক্তি খরচ হয়েছিল? 4 তলা। চারতলায়। কোত্থেকে লাফ দিলে তোমার ক্ষতি বেশি হবে? 4 তলায়। এক্স্যাক্টলি, আমি এটাই তোমার উপরে 4 তলায় উঠাইতে আমার বেশি শক্তি খরচ হয়েছে বলেই তোমার মধ্যে শক্তি জমা হয়েছে বেশি। এই জন্য তুমি 4 তলা থেকে লাফ দিলে তোমার ক্ষতি হবে সবচেয়ে বেশি। কি কথা বুঝিয়ে দিতে পারছি? তোমার উপরে আমি যত বেশি কাজ করব তোমার ভেতরে তত শক্তি জমা হবে। অর্থাৎ তোমার উপর যেই কাজ করা হবে ওই কাজটাই তোমার ভিতরে শক্তি রূপে জমা হবে। এটাই হচ্ছে শক্তির আসল কনসেপ্ট। ক্লিয়ার? এখন আমি বললাম একটা বস্তু সর্বোচ্চ যতটুকু কাজ করতে পারে, মানে তোমার ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা আছে, তুমি সর্বোচ্চ কত টাকা তুমি খরচ করতে পারবা? 5,000 টাকা। তাহলে তোমার কাছে 5,000 জন শক্তি আছে, তুমি সর্বোচ্চ কতটুকু শক্তি খরচ করতে পারবা? 5,000। 5,000। আচ্ছা স্যার। তোমার জি শক্তি স্যার। খরচ করার উপায়ই তো কাজ, শক্তি খরচ করার যে উপায়, এই উপায়টাই তো কাজ, তাই না? তাহলে আমি শক্তি খরচ করার আমার কাছে একটাই উপায়, সেটা আমি কি বলতেছি? কাজ। নাকি আমরা বুঝিনি আমার জিনিসটা? এখন আমি যদি কাজের মাধ্যমে শক্তি খরচ করি তাহলে আমার শক্তি কমতে থাকবে, এবং ততক্ষণ পর্যন্ত আমি কাজ করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমার শক্তি শূন্য না হয়। এর মানে কি, সর্বোচ্চ আমার কাজ করার যে অ্যাবিলিটিটা, সর্বোচ্চ আমি যতটুকু কাজ করতে পারবো ওটাই মূলত আমার শক্তি। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমার যেহেতু শক্তির আরেকটা কাজের আরেকটা রূপ শক্তি, মানে ওই কাজটাই শক্তি রূপে জমা হয়। আমি বলো, তোমাকে আমি 5,000 টাকা দিছি, তোমার জমছে কয় টাকা? 5,000 টাকা। আমি তোমাকে দিছি টাকা, তোমার জমছে ও টাকা। তো কাজের ব্যাপারটা এই, আমি তোমার উপর 100 জুল কাজ করছি, তোমার ভেতরে জমছে 100 জুল। তাইলে যেইটা কাজ ওটাই তো মূলত আমার শক্তি। এই জন্য কাজের একক যেমন নিউটন মিটার, শক্তির এককও নিউটন মিটার বা জুল। আমরা আগেই বলছি 1 নিউটন মিটারকে 1 জুল বলা হয়। ঠিক আছে? কাজ একটা স্কেলার রাশি এবং শক্তিও কি এক ধরনের স্কেলার রাশি, এটা আমরা বলছিলাম। ঠিক আছে? তোমাদের মনে থাকতে পারে যে তোমার কাজ একটা স্কেলার রাশি, এই জন্য শক্তিও স্কেলার রাশি। আমার লাস্ট স্লাইডে, মানে লাস্ট লেকচারে আমরা, মানে লাস্ট ক্লাসে আমরা কাজের মাত্রা বের করে দেখেছিলাম। কাজের মাত্রা যা, শক্তির মাত্রা ঠিক তা। এখন একটা কথা মাথায় রাখ, এই যে নোটটা, এই নোটটা ভালো করে বোঝো, এই নোটটা ভালো করে বোঝো। শোনো, আমি একটা বস্তুকে উপরে উঠাইলাম, একটা বস্তুকে আমি উপরে উঠাইলাম। তাহলে বস্তুকে যখন আমি উপরে 2 তলায় 3 তলায় উঠাইলাম, তাহলে বলো তো, তাহলে বস্তুর উপর কাজ করলাম না আমি? জি স্যার। আচ্ছা, তাহলে 3 তলায় উঠাইলে বস্তুর মধ্যে কি আবার শক্তি জমা হয়েছে না তাইলে? জি স্যার। আচ্ছা, তাইলে বস্তুর মধ্যে শক্তি জমা হয়েছে। এখন আমি যে 4 তলায় উঠাই, আরো বেশি কাজ করলাম বস্তুর উপর, 4 তলায় উঠলে আরো শক্তি জমা হয়েছে। আমি 10 তলায় উঠাইলাম, আরো বেশি কাজ হয়েছে, বস্তুর উপর আরো শক্তি জমা হচ্ছে। 10 তলা থেকে লাফ দিলে বস্তুর সর্বোচ্চ হবে। এর মানে খুবই সহজ, তুমি বস্তুর উপর যত কাজ করবা বস্তুর শক্তির পরিমাণ তত বৃদ্ধি হবে, তত বাড়বে। এই যে বস্তুতে শক্তি বৃদ্ধি, এ কথার মানে বস্তুর উপর কাজ কৃত হচ্ছে, তুমি বস্তুর উপর কাজ করতেছ বা বস্তুতে শক্তি দেওয়া হচ্ছে। আমি এই কথাটা এতক্ষণ বুঝাইলাম। কথা বুঝছি না বুঝি নাই? জি স্যার। বুঝছি স্যার। আমি তোমাকে কোলে করে উপরে উঠাইতেছি, কাজ কে করতেছে? আপনি। আমি। তাহলে আমার জি কি স্যার। শক্তি কমবে না বাড়বে? বাড়বে। বাড়বে। আমার কমবে। কমবে। আমি
কাজ করতেছি না, আমার কমবে। ও হ্যাঁ আমি তোমাকে আমি তোমাকে নিয়ে উপরে উঠতেছি। তাহলে আমি কাজ করতেছে কে এখানে আমাকে বলো। আপনি আপনি এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে আমার শক্তি কমবে না বাড়বে? কমবে কমবে কমবে। আর তোমার তোমার উপরে কাজ করতেছি না, আমি তোমাকে নিয়ে উঠতেছি মানে কি তোমার উপরে কাজ করতেছি। এর মানে কমবে। তোমার শক্তি বাড়বে না গো। বাড়বে বাড়বে। Exactly, ব্যাপারটা এরকম, ব্যাপারটা এমন যে আমি তোমাকে টাকা দিছি, আমার টাকা কমছে না বাড়ছে? কমছে কাকে টাকা দিছি? আমাকে তোমার টাকা বাড়ছে না কমছে? বাড়ছে বাড়ছে। এক্স্যাক্টলি সেম থিং। আমি তোমাকে নিয়ে উপরে, কাঁধে নিয়ে উপরে উঠতেছি। আমি কাজ করতেছি, আমার শক্তি কমতেছে। তোমার উপর করতেছি, তোমার শক্তি বাড়তেছে। টাকার হিসাব শক্তির হিসাবের মধ্যে কোনো পার্থক্য নেই। টাকার হিসাব বুঝলে শক্তির হিসাব বুঝে যাবে। কথা বুঝছি কি বুঝি নাই বলো? জি স্যার এবার বুঝছি স্যার। আচ্ছা, ফাইন। এবার শক্তির বিভিন্ন রূপ আছে, অনেক রূপ। যেমন আমরা দেখতে পাচ্ছি এটা, এই যে এটা আগুন। আগুন মূলত আসলে কি? এটা বলা হয় তাপ শক্তি। অনেকগুলো রূপ, তাপ শক্তি, হিট এনার্জি বলা হয়। ঠিক আছে? বা তোমার এই যে এনার্জিটা, এটা এখানে রাসায়নিক শক্তি। বা একটা বস্তু যদি গতি থাকে, হ্যাঁ, গতি মানে সে খুব দ্রুত যাচ্ছে, গতি শক্তি। একটা নির্দিষ্ট উচ্চতায় থাকলে সেটাকে বলা হয় হচ্ছে বিভব শক্তি বা অভিকর্ষজ বিভব শক্তি, ভূমি থেকে উপরে উঠে গেলে। ঠিক আছে? তারপর তুমি যখন একটা বস্তুর মধ্যে মানে আবার স্থিতি শক্তিও থাকতে পারে। হ্যাঁ, দেখা গেছে আমি এই যে একটা স্প্রিং কে টানলে যেমন শক্তি হয়, সেরকম। তারপরে চুম্বক শক্তি থাকতে পারে। হ্যাঁ, তারপর তাড়িৎ আহ স্থির তাড়িৎ শক্তি, তড়িৎ শক্তি থাকতে পারে। পারমাণবিক শক্তি থাকতে পারে, মানে অনেক ধরনের শক্তি তোমার আমার এখানে থাকতে পারে। তো আমরা এই চ্যাপ্টারে যত ধরনের শক্তি পড়বো সবগুলো হচ্ছে যান্ত্রিক শক্তি। এই চ্যাপ্টারে আমরা অন্য কোনো শক্তি সম্পর্কে আমরা আলোচনা করব না, এই চ্যাপ্টারে শুধুমাত্র আমরা যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে।